Hello friends, welcome to Bong Physics. আজকে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ চ্যাপ্টার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো নিয়ে আলোচনা করা হবে। তো চলো শুরু করা যাক। সবাই হাতে খাতা পেন নিয়ে নিই। প্রথমে এমসিকিউ শুরু করার আগেই যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে থার্ড সেমিস্টারে 35-এর মধ্যে 35 পাওয়ার জন্য কি করতে হবে সেটা আমি পরপর স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। এইভাবে ফলো করবে, আশা করছি কোনোরূপ সমস্যা হবে না। প্রথম যে কাজটা করবে, যে কোনো চ্যাপ্টার, যেমন এই চ্যাপ্টারটাই ধরে নাও, তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তুমি এই চ্যাপ্টারটা পড়তে চাইছো, ফার্স্ট টাইম পড়তে চাইছো, তো কি করবে? প্রথমে তড়িৎচুম্বকীয় তরঙ্গের ওয়ান শট ভিডিও দেখে নাও। কোথায় পাবে ওয়ান শট ভিডিও? ক্লাস 12 ওয়ান শট ভিডিও। এই যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে ক্লাস 12-এর যে চ্যাপ্টারগুলো আছে তাদের ওয়ান শট দেওয়া আছে। প্রথমত আগে একটা বিষয় ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে এই চ্যানেলে ক্লাস 12-এর কমপ্লিট সিলেবাস দেওয়া আছে, মানে থার্ড সেম প্লাস ফোর্থ সেম। এবার এই সিলেবাসটা দুই রকমভাবে দেওয়া আছে চ্যাপ্টারগুলো। প্রথমে যেটা আছে ডিটেলসে ভিডিও দেওয়া আছে, মানে সাপোজ ধরে নাও তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তো এর দেখবে হয়তো মেবি 3টে লেকচার আছে। তো তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলে একটা প্লেলিস্টই আছে, সেখানে তড়িৎচুম্বকীয় তরঙ্গ চ্যাপ্টারটাকে 3টে বা 4টা এইরকম লেকচারে কি করা হয়েছে, কমপ্লিট করা হয়েছে। আর একটা রকমভাবে করা আছে, সেটা হচ্ছে ওয়ান শট দেওয়া আছে, মানে একটা ভিডিওতেই কমপ্লিট চ্যাপ্টার দেওয়া রয়েছে। তো তুমি দুই রকমভাবে পেয়ে যাবে, একটা চ্যাপ্টারে লেকচার ওয়াইজ পেয়ে যাবে, আর একটা হচ্ছে ওয়ান শট পেয়ে যাবে। তো প্রথম যেটা করবে সেটা হচ্ছে ক্লাস 12 ওয়ান শট ভিডিও, এই প্লেলিস্টে চলে যাব। সেই প্লেলিস্ট থেকে প্রথম কাজ হচ্ছে যে চ্যাপ্টার প্রথমে পড়তে চাইছি, যেমন তড়িৎচুম্বকীয় তরঙ্গ, আগে তার ওয়ান শট দেখে নিই। ওয়ান শট দেখলে কি হবে? ওয়ান শট ভিডিওতে এক্সামের জন্য যা যা কনসেপ্ট, থিওরি, নিউমেরিক্যালস যা কিছু প্রয়োজন A to Z সব করানো আছে। মানে ওয়ান শট দেখে নেওয়া মানে তুমি সেই চ্যাপ্টার সম্পর্কে প্রিপেয়ার হয়ে গেলে, আর কোনোরূপ সমস্যা এক্সামের ক্ষেত্রে হবে না। সেকেন্ড যে কাজটা করবে সেটা হচ্ছে, বললাম দুই রকমভাবে ভিডিও দেওয়া আছে চ্যাপ্টারগুলোর, একটা ওয়ান শট, একটা ডিটেলস। ওকে, নেক্সট যেটা করবে সেই চ্যাপ্টারের ডিটেলস ভিডিও দেখে নাও, মানে যেমন তড়িৎচুম্বকীয় তরঙ্গ এই চ্যাপ্টারে চলে যাও, ডিটেলস ভিডিও। ঠিক আছে, চ্যাপ্টারের ডিটেলস ভিডিও দেখে নিতে পারো। আচ্ছা, এটা কখন দেখবে? যেহেতু তুমি অন শট দেখে নিয়েছো, এটা তোমার অপশনাল। কেমন অপশনাল বলে দিই। ডিটেলস ভিডিওতে কি করা হয়েছে? ডিটেলস ভিডিওতে ডিটেলস ভিডিওতে যে বিষয়টা করা হয়েছে সেটা হচ্ছে বইয়ের প্রত্যেকটা ওয়ার্ড, লাইন, সমস্ত কিছু অনেক ডিটেলসে, অনেক সহজভাবে বোঝানো হয়েছে। ওয়ান শটটা পুরোটা এক্সাম সেন্ট্রিক, এক্সামকে উদ্দেশ্য করে বানানো, আর ডিটেলস ভিডিওটা এক্সাম প্লাস নিজের নলেজের জন্য, ছোট ছোট বিষয় ডিটেলসে জানার জন্য। বইয়ের প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড সহজ ভাষায় বোঝার জন্য, যতটা সহজ ভাষা পসিবল ততটা সহজ ভাষায় বলা হয়েছে কোথায়? ডিটেলস ভিডিও। তো আমি এটা তখনই দেখতে বলবো যদি তুমি প্রচুর ইন্টারেস্টেড থাকো, যে আমি একটু জানতে চাইছি এই জিনিসটা কেন হচ্ছে, ওই জিনিসটা কেন হচ্ছে, এটাকে আরও ডিটেলসে জানতে চাইছি। তো তুমি যদি এইরকম এক কথায় ফিজিক্সের প্রতি প্রচুর ইন্টারেস্টেড থাকো, যে আমি এই জিনিসটা জানতে চাইছি কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, তাহলে আমি বলবো অবশ্যই ওয়ান শটের পর ডিটেলস ভিডিও একবার দেখে নাও। ঠিক আছে, যদি প্রচুর জানার ইচ্ছে থাকে তাহলে আমি বলবো ওয়ান শট এক্সাম সেন্ট্রিক, ডিটেলস, নলেজ প্লাস এক্সাম, এভরিথিং, প্রত্যেকটা ওয়ার্ড লাইন ডিটেলসে বোঝার জন্য। তো এটার পর চাইলে তুমি এটা দেখতে পারো যদি তুমি প্রচুর ইন্টারেস্টেড থাকো যে প্রত্যেকটা জিনিস জানার বিষয় নিয়ে। তাহলে আচ্ছা, 3 নম্বর কি করবে? 3 নম্বর চলে যাও থার্ড সেম এমসিকিউ, এই প্লেলিস্টে চলে যাও। থার্ড সেম এমসিকিউ এই প্লেলিস্টে চলে যাও। আচ্ছা, এই প্লেলিস্টে কি করা আছে? এই প্লেলিস্টে থার্ড সেমিস্টারের যে চ্যাপ্টারগুলো আছে
ঠিক আছে, সেই চ্যাপ্টারগুলোর শুধুমাত্র এমসিকিউ, গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো বলা হয়েছে। যেমন এই ভিডিওটা দেখো, তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এখানে শুধু এই চ্যাপ্টারে আমরা কি করব, শুধুমাত্র গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। তো সেই রকম গুরুত্বপূর্ণ এমসিকিউ চ্যাপ্টার ওয়াইজ করা আছে এই প্লেলিস্টে। সমস্ত কিছুর প্লেলিস্টগুলো কোথায় পেয়ে যাবে, এই চ্যানেলের প্লেলিস্টে গিয়েও দেখতে পারো, বা সব কিছু ডিসক্রিপশানে দেওয়া আছে, তার জন্য আমি ওখানে উল্লেখ করে দিয়েছি ডিসক্রিপশান, সমস্ত কিছু পেয়ে যাবে, যেগুলো আমি বলছি পরপর সব পেয়ে যাবে। তাহলে প্লেলিস্ট দেখা হয়ে গেল। 4 নম্বর একটা বিষয় বলো, ফিজিক্সে তো বেশিরভাগ নিউমেরিক্যালসই করতে হয় বেশিরভাগ ক্ষেত্রে, হ্যাঁ কি না? তো নিউমেরিক্যালস বা ম্যাথস করার জন্য কি প্রয়োজন বলো? নিউমেরিক্যাল বা ম্যাথস করার জন্য প্রয়োজন হচ্ছে ফর্মুলা। তো আমরা সাধারণত যেটা করি, যে চ্যাপ্টারের ফর্মুলা করতে যাচ্ছি সেই চ্যাপ্টারের বই বা নোটস খুলে বসে থাকি, দিয়ে আমরা চ্যাপ্টারে হয়তো ফর্মুলাগুলো দেখি। তো যেটা সমস্যা হয়, বিভিন্ন চ্যাপ্টারের জন্য বিভিন্ন নোটস, বিভিন্ন বই দেখতে হবে আলাদা আলাদা চ্যাপ্টারের জন্য। তো তোমার যেটা সমস্যা না হয়, এটা তুমি যেন এক জায়গাতেই সমস্ত ফর্মুলা পেয়ে যাও, তার জন্য যে ব্যবস্থাটা তোমাদের জন্য করা হয়েছে, ক্লাস 12-এর সমস্ত ফর্মুলা এই প্লেলিস্টে চলে যাও। এই প্লেলিস্টে একটাই ভিডিও আছে, এই ভিডিওটাই ক্লাস 12-এর সমস্ত ফর্মুলা, মানে চ্যাপ্টার ওয়াইজ ফর্মুলা লেখা আছে, যেগুলো অঙ্ক করার জন্য লাগবে, ম্যাথস করার জন্য লাগবে। চ্যাপ্টারের নাম লেখা আছে, সেখান থেকে ফর্মুলা, আবার চ্যাপ্টার নাম, ফর্মুলা, মানে চ্যাপ্টার ওয়াইজ ফর্মুলাগুলো লেখা আছে। তো তোমার কাজ এই প্লেলিস্টে চলে যাও, এই ভিডিওতে চলে যাও, এখান থেকে চ্যাপ্টার ওয়াইজ সমস্ত ফর্মুলা লিখে নাও। এবার তোমার ইচ্ছা, তুমি থার্ড সেমেরটা এখন লিখবে, থার্ড সেম ফোর্থ সেম দুটোই লিখে দেবে, কারণ ক্লাস 12-এর কমপ্লিট আছে, এটা তোমার ইচ্ছে। তুমি পুরোটাই এখন লিখে নিতে পারো, বা এখন থার্ড সেমটা লিখতে পারো, ফোর্থ সেমটা পরে লিখতে পারো, তোমার যেটা ইচ্ছে। একটা নোটস বানিয়ে নিলে, একটা খাতাতে সমস্ত ফর্মুলাগুলো লিখে নিলে। এবার কি করতে পারো, এই যেহেতু এক জায়গাতেই ফর্মুলাগুলো আছে, তুমি তোমার ফ্রি টাইমে বা যে কোনো সময় কী করতে পারো, খাতাগুলো চোখ বোলাচ্ছ, রিভিশন করছো, প্রচুর হেল্প। বা কী করতে পারো, আমরা তো টেবিলে পড়ি বা যেখানে পড়ি তার সামনে আমরা কী করি, বিভিন্ন রকম ফর্মুলা স্টিকার দিয়ে মেরে দিই। তো তুমি এই ফর্মুলাগুলো, এই পেজগুলো স্টিকার দিয়ে মেরে দিতে পারো, সবসময় চোখের সামনে থাকবে। বা তুমি যখন ম্যাথস করতে বসছো, এই নোটসটা নিয়ে বসে থাকো, সাথে সাথে হয়ে গেলে। এত রকম তুমি হেল্প নিতে পারো এই ভিডিও থেকে। তাহলে 4টা হলো। 5 নম্বর কী করব? আচ্ছা দেখো, 5 নম্বর যেটা করতে পারো, আমি চাই তোমাদের প্রত্যেকটা সেকেন্ড যেন কাজে লাগে, এক্সামের জন্য প্রত্যেকটা সেকেন্ড যেন কাজে লাগে। তার জন্য 5 নম্বর ব্যবস্থাটা হয়েছে থার্ড সেম শর্টস। আগেরটা ছিল থার্ড সেম এমসিকিউ, এখানে থার্ড সেম শর্টস। শর্টস মানে তো আমরা বুঝি যে 1 মিনিট বা 2 মিনিট বা 1.5 মিনিটের ভিডিও ছোটো ছোটো। তো এরপর তুমি থার্ড সেম শর্টসে চলে যাও। এটা কখন দেখতে পারো, মনে করো তুমি হয়তো একটু রিল্যাক্স করছো, সবসময় তো পড়াশোনা করতে ভালো লাগে না, পড়াশোনা করে হয়তো ক্লান্ত হয়ে গেছে, চুপচাপ শুয়ে আছো, বসে আছো, তখন আমরা কী করি, একটু ইউটিউব দেখি বা ইনস্টাগ্রাম রিলস, শর্টস, এই সমস্ত কিছু হয়তো একটু স্ক্রল করি। তো তুমি ফাঁকা সময়টাকেও কাজে লাগাতে পারো। কীভাবে? এই ফাঁকা সময় শুয়ে আছো, চুপচাপ বসে আছো, এই প্লেলিস্টে চলে যাও, থার্ড সেম শর্টস। এখানে কি এক একটা শর্টসে এক একটা এমসিকিউ কীভাবে হচ্ছে না হচ্ছে, গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো বলা হয়েছে। তো তুমি সেই এমসিকিউগুলো স্ক্রল করো, তাহলে সেখানেও রিভিশন হয়ে যাচ্ছে। তো এটা রিভিশন করার জন্য বেস্ট আমি বলবো। এটা তোমার ফাঁকা সময়কে ইউটিলাইজ করার বেস্ট উপায় এটা, থার্ড সেম শর্টস। এগুলোকে তুমি কি রিভিশন করতে থাকো ফাঁকা সময়, তোমাকে তো কোনো এফোর্ট দিতেই হচ্ছে না, যা বলার তো শর্টসে বলছে, তুমি খালি দেখে নাও যে কী করে হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? আর শর্টসে সব রকম চ্যাপ্টারের শর্টস আছে, তো একসাথে সব রকম চ্যাপ্টার তোমার রিভিশন হয়ে যাবে। তো এটা প্রচুর গুরুত্বপূর্ণ হবে তোমার জন্য রিভিশন করার জন্য, ঠিক আছে? আচ্ছা, এটা ছাড়াও আর একটা বলছি, এটা অপশনাল বলছি, ক্লাস 12 শর্টস বলে আছে, এটাও চাইলে দেখতে পারো। কিন্তু এখানে একটাই বিষয় যে ক্লাস 12 মানে সমস্ত থার্ড সেম ফোর্থ সেম পুরো আছে, তো এটা একটা সমস্যা হতে পারে। তো যাই হোক, তবে এটা থেকে হেল্প নিতে পারো। মেন আমি এটাই বলবো, থার্ড সেম শর্টসে চলে যাও, ঠিক আছে? এখান থেকে কি করতে পারো, তুমি শর্টসগুলো স্ক্রল করো, কত হেল্পফুল দেখো, তোমার প্রত্যেকটা সেকেন্ডই তোমার কাজে লাগবে। 6 এবং লাস্ট, স্বাভাবিক আমরা কি করি, এক্সাম দেবো, তার আগে তো আগে কেমন কোয়েশ্চেন হতো সেটা তো দেখা উচিত। আমরা দেখে যাই যে দেখি কেমন কোয়েশ্চেন এসেছিলো, মানে প্রিভিয়াস ইয়ার সলিউশন। তার মানে প্রিভিয়াস ইয়ার্স সলিউশনে চলে যাব, ক্লাস 12, এটা হচ্ছে প্লেলিস্ট। এখানে কি করা হয়েছে, 2015 থেকে 2023 পর্যন্ত কমপ্লিট সলিউশন দেওয়া আছে। কোয়েশ্চেন খোঁজার প্রয়োজন নেই, কোয়েশ্চেন লেখা আছে, উত্তর লেখা আছে, কোয়েশ্চেন লেখা আছে, উত্তর লেখা আছে, কোনো চিন্তার কোনো কারণ নেই। তোমার কাজ শুধু প্লেলিস্টে চলে যাও, এক একটা সাল দেখে না। এবার তুমি বলো স্যার আমাদের তো এবার থার্ড সেমিস্টার, আমাদের তো এমসিকিউ, আগে তো শুধু এমসিকিউ ছিল না, আমাকে একটা বিষয় বলো।
এমসিকিউগুলো কিসের কোয়েশ্চেন? ওগুলোই তো নিউমেরিক্যালস, ওগুলোই তো কোয়েশ্চেন, ওগুলোকেই তো এমসিকিউ করে দিয়েছে। নিউমেরিক্যালস আমাদের করতেই হবে, ওটাকে শর্টে এমসিকিউ করা হয়েছে। তো কোয়েশ্চেন তো ওগুলোই, কিন্তু তার ফর্মটা হয়ে গেল এমসিকিউ। তো কোয়েশ্চেন তো আমাকে দেখতে হবে কেমন ছিল না ছিল। তো তুমি এখান থেকে চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেনগুলো দেখে নিতে পারো। তাছাড়া এই মানে ইয়ার্স অনুযায়ী কোয়েশ্চেনগুলো দেখে নিতে পারো। এছাড়াও যেটা করা হয়েছে এখানে সেটা হচ্ছে ইয়ার্সগুলোতেও 14টা করে এমসিকিউ ছিল, শর্ট কোয়েশ্চেন ছিল, সেগুলোও হেল্পফুল হয়ে যাবে। তোমার যদি সেই কোয়েশ্চেনটা মাথায় আসে তবুও বলছি, তো সেগুলোও দেখতে পারো। ঠিক আছে, তো এত কিছু হেল্প করে নিলে কোনো সমস্যা হবে না আশা করি। সমস্ত কিছুর লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে, বা চ্যানেলের প্লেলিস্টে চলে যাও, প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো, দুটোই যেটা ইচ্ছে। ওকে, এই ভিডিও ডিসক্রিপশানের কথা বলছি, নিচে দেখো লিঙ্ক দেওয়া আছে। ওকে, আমরা এবার শুরু করি, চলো। তাহলে তড়িৎচুম্বকীয় তরঙ্গের আমরা ওয়ান শটে চলে এলাম। এমসিকিউ প্রথম কোয়েশ্চেন কী বলো? তড়িৎচুম্বকীয় তরঙ্গের উৎপত্তি হয়, অপশান দেওয়া আছে। তো আমরা জানি তড়িৎচুম্বকীয় তরঙ্গ কী থেকে সৃষ্টি হয়? ত্বরণসহ গতিশীল আহিত কণা বা আধান। কোথায় আছে ত্বরণসহ? স্থির আধান, সমবেগে হবে না, ত্বরণযুক্ত। বুঝতে পারলাম কি পারলাম না? তো ত্বরণসহ গতিশীল আধানের ক্ষেত্রে কী সৃষ্টি হয়? সৃষ্টি হয় তড়িৎচুম্বকীয় তরঙ্গ। নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখে না। তড়িৎচুম্বকীয় তরঙ্গ বহন করে না, অপশান দেওয়া আছে। তড়িৎচুম্বকীয় তরঙ্গ মানে তো শক্তি, ভরবেগ, যাই বলো, তরঙ্গ মানেই তো সে শক্তি বা ভরবেগ, এই বিষয়টা থাকবে, একটু মনে রাখবা। তাহলে পড়ে থাকলো কি আধান আর তথ্য। তো আমরা এত কিছু যাই যে তুমি মোবাইলে এই ভিডিও দেখছো, ইন্টারনেট ইউজ করছো, হ্যাঁ কি না? তো ইন্টারনেট যে যোগাযোগ ব্যবস্থা কার দ্বারা হচ্ছে? তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তো ইনফরমেশন তো যাতায়াত হচ্ছে, তাহলে ইনফরমেশন হবে, মোবাইলে কথা বলছি, ইনফরমেশন। তো এটাও হবে, তাহলে বহন করে নাকি আধান, মনে রাখবো। নেক্সট কোয়েশ্চেন, পরেরটা কী বলছে দেখেন। অ্যাম্পিয়ার চক্রীয় নীতির ক্ষেত্রে ম্যাক্সওয়েলের পরিবর্তিত রূপ, বা এটা বলতে পারে যে অ্যাম্পিয়ার বদ্ধপথ সূত্রের সংশোধিত রূপ, একই কথা। ঠিক আছে, কোনটা হবে বলো? তো সংশোধিত রূপ হচ্ছে এটা, বি ডট ডিএল মিউ নট আই এপসাইলন নট ডি ফাই ডিটি। বুঝতে পারলাম? এখানে এই যে আমরা এইভাবে লিখতে পারি, বি ডট ডিএল মিউ নট আই প্লাস এপসাইলন নট ডি ফাই ডিটি, এইভাবেও লিখতে পারি, একই জিনিস। এই টার্মটাকে বলা হচ্ছে সরণ প্রবাহ, এটা একটু মনে রাখবো। আচ্ছা, পরের কোয়েশ্চেনে আসছি, মেটাই। ওকে, দেখে নাও কী বলছে পরের কোয়েশ্চেনটা। এটাকে কি বললাম? সরণ প্রবাহ। এই যে রাশিমালাটাকে বলছে শূন্য মাধ্যমে তড়িৎ ক্ষেত্রের মান 1+10⁹ ভোল্ট মিটার ইনভার্স, টি সমান 1 সেকেন্ডে প্রতি একক ক্ষেত্রফলে সরণ প্রবাহের পরিমাণ ন্যানো অ্যাম্পিয়ার এককে, ইন স্মল এন এ ন্যানো অ্যাম্পিয়ার এককে। অপশান দেওয়া আছে, কোনটা হবে? তো চলো করা যাক। কী দেওয়া আছে? শূন্য মাধ্যমে তড়িৎ ক্ষেত্রের মান ই দেওয়া আছে, ই সমান কত? 1+10⁹ ভোল্ট মিটার ইনভার্স দেওয়া আছে। সরণ প্রবাহের ফর্মুলা বলো। আইডি সমান কি হইতো? এপসাইলন নট ডি ফাই ই ডিটি। ঠিক আছে কিনা? ফাই ই হবে তড়িৎ ফ্লাক্স। এবার ফাই মানে কি মনে করার চেষ্টা করো? ই ডটে মানে ইয়ে কস্থিরতা, এখানে ইয়ে হয়েছে। তার কারণটা কি? তুমি যে চিত্রটা দেখো, যেটা তড়িৎ ক্ষেত্রের ডাইরেকশন আর তলের ডাইরেকশন কী হয়? একই দিকে, মানে cos 0 1 হয়ে যায়, তার জন্য ডিরেক্ট ইয়ে। ওকে, ফাই সমান ইয়ে। এবার বলেছে একক ক্ষেত্রফল, তাহলে এর জায়গায় কত বসে? 1, তাহলে ফাই সমান আমরা ই লিখতে পারি, প্রতি একক ক্ষেত্রফলে বলেছে দেখো। তো ফাই সমান ই, তাহলে আমরা চাইলে এটাকে লিখতে পারি এপসাইলন নট কি লিখতে পারি? ডিই ডিটি লিখতে পারি। এবার বলো 1/4 পাই এপসাইলন নট মানেটা কত? 9 × 10⁹, হ্যাঁ কি না? তাহলে এপসাইলন নট মানে কী হবে বলো তো? মানে কি 1/4 পাই × 9 × 10⁹, হ্যাঁ কি না? এপসাইলন নটকেও পাশে নিয়ে যাও, এটাকে নিচে নিয়ে চলে এসো, তাহলে এটা হবে, হ্যাঁ কি না? বুঝতে কোনো সমস্যা নেই। এবার এই ভ্যালুটা বসে দিচ্ছি, 1/4 পাই × 9 × 10⁹। এটাকে ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ করলে 1 0 হয়ে গেল, আর কত? 9t²। 9 কেটে দিলাম। কত সেকেন্ডে বলেছে? টি সমান 1 সেকেন্ডে, তাহলে টি এর জায়গায় 1 পুট করে দাও। টি এর জায়গায় যদি 1 লিখে দাও, 1 এর স্কোয়ার 1, তাহলে কত পড়ে থাকলো? 1/4 পাই, 10⁹ উপরে চলে গেলো, তাহলে -9 কি একক? অ্যাম্পিয়ার। ঠিক আছে, অ্যাম্পিয়ার হয়ে গেল। এবার বলো 10⁻⁹ অ্যাম্পিয়ার মানে কি? ন্যানো অ্যাম্পিয়ার। তাহলে উত্তর কত হলো লাস্ট লাইন? অতএব পেয়ে গেলাম 1/4 পাই ন্যানো অ্যাম্পিয়ার। তাহলে অপশান 1/4 পাই, অপশান এ। বুঝতে পারলাম? পরের কোয়েশ্চেন মেটাই। আচ্ছা, দেখে নাও, পরের কোয়েশ্চেনে চলে আসছি। সরণ প্রবাহ সৃষ্টি হয়, অপশান দেওয়া আছে। তো দেখে নাও সরণ প্রবাহের রাশিমালা এটা।
ওকে, বা এটা যা বলবে বলো, যদি A1 হয়ে যায়। তো সরণ প্রবাহ কখন সৃষ্টি হয়? যখন মনে রাখবা সময়ের সাথে তড়িৎ ফ্লাক্স চেঞ্জ হবে, বা বলতে পারো সময়ের সাথে তড়িৎ ক্ষেত্র চেঞ্জ হবে, একই কথা। সময়ের সাথে তড়িৎ ফ্লাক্স চেঞ্জ হবে বা তড়িৎ ক্ষেত্র চেঞ্জ হবে, যেটা এটা থাকে তার মানে সেটা সঠিক। এবার দেখো চৌম্বক ক্ষেত্র না, তড়িৎ ক্ষেত্র না, শুধু তড়িৎ ক্ষেত্র হবে না, সময়ের সাপেক্ষে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র, ব্যাস ভাবার দরকারই নেই। সময়ের সাপেক্ষে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ ফ্লাক্স যা বলবে বলো, ইলেকট্রনের গতির জন্য না, হবে না। পরের কোয়েশ্চেন দেখো কি বলছে, কোনো তড়িৎ চুম্বকীয় তরঙ্গের তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র অপশন দেওয়া আছে, পরস্পর লম্ব বিপরীত দশায়, পরস্পর সমান্তরাল বিপরীত দশায়, পরস্পর লম্ব একই দশায়, পরস্পর সমান্তরাল একই দশায়। একটা বিষয় বলো, এই যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের যে চিত্রটা মনে করার চেষ্টা করো, এক্স ওয়াই জেড কেমন ছিল আশা করছি মনে আছে। তো এটা তড়িৎ ক্ষেত্র ই, এটা চুম্বক ক্ষেত্র বি, আর তরঙ্গ যাচ্ছে এই দিকে। তাহলে আমরা জানি, এটা একদম মুখস্থ রাখবো, এটা মনে রাখবো, ই ভি আর কি বি পরস্পর লম্ব হয়। তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র আর তরঙ্গ বেগের অভিমুখ অলওয়েজ 90 হবে। তাহলে এটুকু শিওর যে তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র লম্ব হবে। তাহলে লম্ব কোনটা আছে? পরস্পর লম্ব, তাহলে এটা হওয়ার চান্স আছে। দেখো তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র পরস্পর সমান্তরাল, এটা হবেই না। লম্ব এটা হওয়ার চান্স আছে, এটা হবেই না। বুঝতে পারলাম তাহলে। তাহলে এটুকু শিওর ই বি আর ভি পরস্পর 90। এবার আর একটা জিনিস মনে রাখবো, তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র একই দশায় থাকে। একই দশায় মানেটা কি? অনেকে এটা ভুল করে, অনেকে দশাটা 90 ডিগ্রি ভাবে, না, এদের মধ্যবর্তী কোণ 90, এরা পরস্পর সমকোণে থাকে, কিন্তু দশা কি 0, মানে একই দশায় থাকে। কেন সেটাও বলছি। সমদশা কোণটা আছে? পরস্পর লম্ব একই দশায়, অপশন সি এটা হবে। একই দশায় থাকার মানে তড়িৎ ক্ষেত্র এখান থেকে শুরু, চৌম্বক ক্ষেত্র এখান থেকে শুরু। তো তড়িৎ ক্ষেত্র যখন ম্যাক্সিমাম, চৌম্বক ক্ষেত্র ম্যাক্সিমাম। তড়িৎ ক্ষেত্র যখন 0, চৌম্বক ক্ষেত্র 0। আবার তড়িৎ ক্ষেত্র যখন ম্যাক্সিমাম, চৌম্বক ক্ষেত্র ম্যাক্সিমাম। তড়িৎ ক্ষেত্র 0, চৌম্বক ক্ষেত্র 0, মানে পরিবর্তনটা একই সাথে হচ্ছে। যখন এ ম্যাক্সিমাম সেও ম্যাক্সিমাম, এ 0 সে 0। তো এটাকে বলা হচ্ছে একই দশায় থাকা। ঠিক আছে, আচ্ছা এবার আমরা নেক্সট এমসিকিউ চলে আসছি, দেখে নাও। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখে নাও। বলা হচ্ছে কোনো তড়িৎ চুম্বকীয় তরঙ্গের সঙ্গে জড়িত তড়িৎ ক্ষেত্র ই ভেক্টর, চুম্বক ক্ষেত্র বি ভেক্টর হলে এদের দ্বারা সৃষ্ট তড়িৎ চুম্বকীয় তরঙ্গের গতির অভিমুখ হবে, অপশন দেওয়া আছে। তো একটা জিনিস সবসময় মনে রাখবো, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বেগ কোন দিকে হয় দেখে নাও। এক্ষুনি কি বলা হলো, ই ভি আর বি পরস্পর কি হয় বলো? লম্ব। ঠিক আছে, ওকে। তো দেখো ওপরে ই, এ পাশে বি, আর এ পাশে কি ভি। এবার তুমি বলো ভি তো এ পাশে হতে পারতো, তবুও তো লম্ব হতো, হ্যাঁ কি না? কিন্তু ও পাশে হবে না। তার কারণটা কি? ভি এর ডাইরেকশন, ভি ভেক্টরের ডাইরেকশন অলওয়েজ কোন দিকে হয় মনে রাখবো? ই ক্রস বি এর দিকে। মানে দেখো ওপরে ই, নিচে বি, তাহলে ই ক্রস বি করো, কোন দিকে আসছে? এ পাশে আসছে। ই থেকে বি ক্রস করো, এ পাশে আসছে। ঠিক আছে, এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এটাকে যদি ওয়াই ধরে নিই, এটাকে জেড ধরি, তাহলে দেখো ই ক্রস বি, ই থেকে বি এর ওয়াই থেকে জেডের দিকে ক্রস করো, এক্স হবে। ঠিক আছে, তো যদি বি ক্রস ই করতে এ পাশে হয়ে যেত। তার জন্য মনে রাখবো তরঙ্গ বেগের অভিমুখ সবসময় ই ক্রস বি এর দিকে। দেখো ওয়াই থেকে জেড এর দিকে ক্রস করলে এক্স পেয়ে যাবো, ওয়াই আর জেডকে ক্রস করলে এক্স পাবো, তাহলে ই ক্রস বি এর দিকে, এটা মনে রাখবো। ঠিক আছে, অপশন সি এটা তরঙ্গ গতির অভিমুখ। পরের কোয়েশ্চেন কি বলছে দেখো, এর সাথেই রিলেটেড, যেটা করলাম এইভাবেই রিলেটেড। কি বলছে দেখে নাও। ধনাত্মক জেড অক্ষ বরাবর গতিশীল একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গের তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র নিচের কোন সমীকরণগুলি দ্বারা সূচিত হয়? অপশন দেওয়া আছে। তো আগে ভালো করে দেখো, তরঙ্গ যাচ্ছে কোন দিকে? প্লাস জেড, কে যাচ্ছে? ভি যাচ্ছে। তো একটা বিষয় বলো, আগে আঁকি। তো এটা না বুঝে অঙ্কটা করা যাবে, তারপরে বুঝবো। তো না বুঝে কি, যেহেতু জেড ভি হয়ে গেছে, তাহলে ই আর বি সিওর কি হবে? কেউ একজন এক্স হবে আর কেউ একজন ওয়াই হবে। বুঝতে পারলাম কি পারলাম না? ঠিক আছে, আর ভি এর ডাইরেকশন কোন দিকে হয়? এক্ষুনি বললাম, ভি এর ডাইরেকশন হয় ই ক্রস বি এর দিকে। তাহলে কাকে কাকে ক্রস করলে আমরা জেড পাবো বলো? এক্স আর ওয়াইকে ক্রস করলে জেড পাবো, যেহেতু প্লাস জেড বলেছে। তাহলে প্লাস এক্স আর প্লাস ওয়াইকে ক্রস করলে কী পাবো? জেড। তাহলে এটুকু শিওর। দেখো এটা হচ্ছে প্লাস জেড, সিম্পলি জেড বলো। তাহলে কাকে কাকে ক্রস করলে জেড পাওয়া যায়? এক্স আর ওয়াইকে ক্রস করলেই তো জেড পাওয়া যায়, হ্যাঁ কি না? তার মানে ইটা এক্সের সাথে রিলেটেড হবে আর বিটা ওয়াইয়ের সাথে রিলেটেড হবে। বুঝতে পারলাম কি পারলাম না? এবার ই এক্স মানে কি? আই ক্যাপ, আর ওয়াই মানে কি? জে ক্যাপ। তাহলে দেখো ই ভেক্টর আই ক্যাপ কোথায় আছে, বি ভেক্টর জে ক্যাপ কোথায় আছে?
প্রথমেই আছে আই ক্যাপ জে ক্যাপ, হয়ে গেল। বাকিগুলো দেখো হবে না, বাকিগুলো চেক করে দেখো আসবে না। বুঝতে পারলাম কি পারলাম না? এইভাবে মনে রাখবো। আরও একবার রিপিট করে দিই, প্লাস জেডে ভি যাচ্ছে, তো ভি কাকে কাকে ক্রস করলে পাওয়া যায়? ই আর বিকে। তো প্লাস জেড কাকে কাকে ক্রস করলে পাবো? প্লাস এক্স আর প্লাস ওয়াইকে। এক্স ওয়াইকে ক্রস করলেই তো জেড হয়, এক্স ক্রস ওয়াই করলে কী হয়ে যাবে? জেড। ঠিক আছে, এটাকে যদি কোনটাকে কী ভাববে? জেড ভাবো, এটাকে এক্স ভাবো, এটাকে ওয়াই ভাবো, তাহলে এক্স ক্রস ওয়াই করলে তো জেড পাবো। এক্স থেকে ওয়াই ক্রস করো, এক্স ক্রস ওয়াই করলে তবেই তো জেড পাওয়া যাবে, হ্যাঁ কি না? তাহলে এক্স মানে আই ক্যাপ, ওয়াই মানে জে ক্যাপ। তো দেখো না, ই আই বি জে। পরে কোয়েশ্চেন, তো এইভাবে কোয়েশ্চেন আসতে পারে, এটা মনে রাখবে একটু। পরেরটা কি বলছে? একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গের সঙ্গে জড়িত তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র ই ভেক্টর বি ভেক্টর হলে পয়েন্টিং ভেক্টর হবে। পয়েন্টিং ভেক্টরের ফর্মুলা যেন মুখস্থ থাকে, 1/μ0 ই ক্রস বি। এটা একদম মুখস্থ রেখে দিও, পয়েন্টিং ভেক্টর। তাহলে 1/μ0 ই ক্রস বি কোনটা আছে দেখে নাও, অপশান এ। বুঝতে পারলাম? পয়েন্টিং ভেক্টর এটাকে ডিনোট করা হয়, পয়েন্টিং ভেক্টর 1/μ0 ই ক্রস বি। পরের কোয়েশ্চেন কি বলছে দেখে নাও, বায়ুশূন্য স্থানে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বেগ হয়, অপশান দেওয়া আছে। ভালো করে বলো তো, বায়ুশূন্য স্থানে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বেগ মানে আলোর বেগ। তো সি সমান কী হয় আমরা জানি, 1/√of কি μ0 ε0। তাহলে কোনটা আছে দেখো, এই তো অপশান বি। এর সাথে অর লেখা আছে দেখো, মানে এই কোয়েশ্চেনটা আরেক রকমভাবে চাইতে পারতো। শূন্য স্থানে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্রের বিস্তারের অনুপাত। অপশান এগুলোই, কোনগুলো অপশান? এই চারটাই অপশান। ঠিক আছে, তাহলে কি হবে বলো? তড়িৎ ক্ষেত্রের বিস্তার আর চুম্বক ক্ষেত্রের বিস্তারের অনুপাত E0/B0 কী হয়? এটা তো সি হয়, হ্যাঁ কি না? আর সি মানে কি? এই তো 1/√of কি μ0 ε0। তাহলে তড়িৎ ক্ষেত্রের চুম্বক ক্ষেত্রের বিস্তারের অনুপাত বলুক বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বেগ শূন্য মাধ্যমে বলুক, একই ফর্মুলা, 1/√of μ0 ε0। বুঝতে পারলাম? আচ্ছা, এটা যদি উল্টো বলে দেয় যে চুম্বক ক্ষেত্রের বিস্তার আর তড়িৎ ক্ষেত্রের বিস্তারের অনুপাত, মানে তোমাকে B0 বা E0 বলে দিয়েছে, তাহলে তখন কী হয়ে যাবে? 1/c হয়ে যাবে, বা এটা √of কত হয়ে যাবে? μ0 ε0। বুঝতে পারলাম কি পারলাম না? তো এই জায়গাটা একটু সাবধান থাকিও, তড়িৎ ক্ষেত্রের বিস্তার চুম্বক ক্ষেত্রের বলছে না, চুম্বক ক্ষেত্রের তড়িৎ ক্ষেত্রের বলছে। তো এটা তো আমাদের ফর্মুলা জানা আছে, উল্টোটা বললে উল্টো হয়ে যাবে। পরের কোয়েশ্চেনটা দেখো কি বলছে, কোনটি মাত্রাহীন রাশি? অপশান দেওয়া আছে, ভালো করে দেখো, এখানে এটাও আছে এটাও আছে। তো E0/B বা E/B যা বলো, E/B সমান কী হয়? সি হয়। আবার সি সমান কী হয় বলো? আবার এটা সমান হয় কি? 1/√of μ0 ε0। ঠিক আছে, তো বলছে মাত্রাহীন কোনটা হবে? এটা সমান সি, এটা সমান সি, শূন্য মাধ্যমে আলোর বেগ, তাহলে এটাও আলোর বেগের বা বেগের মাত্রা, এটাও বেগের মাত্রা। তো মাত্রাহীন মানে কি? দুটোকে বাই করে দাও, কারণ বাই করলে কি হয়ে যাবে? C/C কেটে যাবে। তাহলে এক কাজ করি, E/B বাই কী করে দিলাম? 1/√of কী করে দিলাম? μ0 ε0। বাই করে দেওয়া মানে কি? C/C কেটে গেলে 1, তাহলে মাত্রাহীন হয়ে গেল। বুঝতে পারলাম কি পারলাম না? তাহলে বাই করে দিলেই তো হলো, এটাও সি এর মাত্রা, এটাও সি এর মাত্রা, কেটে যাবে, বেগের মাত্রা বেগের মাত্রা। তাহলে এটা কত হচ্ছে বলো? E/B থেকে গেল, আর এটা নিচে আছে, ওপরে চলে গেলে √of কত হবে? μ0 ε0। দেখো কোনটা আছে, অপশান এ। বুঝতে পারলাম তাহলে কেন এটা হলো, এইভাবে আমরা বলতে পারি। মাথায় ঢুকেছে? আচ্ছা, মেটাচ্ছি, ওকে। আচ্ছা, পরের কোশ্চেন কি বলছে, μ0 ε0 মাত্রীয় সংকেত কি? তো আমরা এক্ষুনি কি জানলাম বলো? তুমি যদি μ0 এর মাত্রা বসাতে যাও ε0, অনেক ঝামেলা হবে। এক্ষুনি আমরা জানলাম সি সমান 1/√of μ0 ε0। এবার চেয়েছে μ0 ε0, তাহলে দুদিকে স্কোয়ার করে দাও, তাহলে সি স্কোয়ার মানে কি? 1/ কত বলো? μ0 ε0। চেয়েছে কার মাত্রা? μ0 ε0, তাহলে μ0 ε0 মানে কি হবে? 1/c স্কোয়ার। তাহলে μ0 ε0 এর মাত্রা মানে 1/c স্কোয়ারের মাত্রা। তো বলো সি মানে কি? আলোর বেগ। তো বেগের মাত্রা কি? LT ইনভার্স তার কি বলো? স্কোয়ার। তাহলে কত হয়ে গেল? L স্কোয়ার T ইনভার্স 2। তাহলে ওপরে গেলে কি? L ইনভার্স 2 T স্কোয়ার, L ইনভার্স 2 T স্কোয়ার, অপশান ডি। বুঝতে পারলাম? তো এখান থেকে যাই মাত্রা চাওয়া হোক না কেন, μ0 ε0 রুট বা 1/, এই ফর্মুলা থেকে বের করে নিবা। হয়েছে? সি এর সাথে তুলনা করবা, কি হচ্ছে না হচ্ছে আমরা পেয়ে যাব এখান থেকে। বুঝতে পারলাম? আচ্ছা, দেখে নিও। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, কোনো তড়িৎ চুম্বকীয় তরঙ্গের 48 ভোল্ট মিটার ইনভার্স বিস্তারের তড়িৎ ক্ষেত্র 2 × 10⁻10 হার্জ কম্পাঙ্কে স্পন্দিত হয়, উক্ত তরঙ্গের চুম্বক ক্ষেত্রের বিস্তার অপশান দেওয়া আছে। দেখো, আমি তড়িৎ ক্ষেত্রের বিস্তার জানি, তো কম্পাঙ্ক আমার জেনে কোনো লাভ নেই, চুম্বক ক্ষেত্রের বিস্তার বের করতে হবে। তো এদের মধ্যে সম্পর্ক কি? E0/B0 সমান কি হয়? সি। তাহলে B0 সমান কি হবে বলো? B0 সমান কি লিখতে পারি? E0/c।
হ্যাঁ কি না? ই নটের ভ্যালু কত 48 বলেছে, সি এর ভ্যালু 3 × 10⁸, তাহলে কত হবে 3 16 48, তাহলে 16 ইন্টু কত 10⁻⁻8, এরকম অপশানে আছে নেই, তাহলে 0.1 ঘর বাম পাশে নিয়ে এসো, তাহলে 1.6 10⁻⁷ চেক করে নাও, অপশান ডি। বুঝতে পারলাম? তাহলে পরের কোয়েশ্চেন, তড়িৎ ক্ষেত্রের বিস্তার চুম্বক ক্ষেত্রের বিস্তার সম্পর্কে কোয়েশ্চেন এলে এই ফর্মুলা। পরের কোয়েশ্চেন কি বলছে দেখে নাও, পরের কোয়েশ্চেনটা পজ করে ট্রাই করে কি বলছে দেখো। বলছে কোনো তড়িৎ চুম্বকীয় তরঙ্গের চুম্বক ক্ষেত্রের শীর্ষমান বা বিস্তার একই কথা 20 ন্যানো টেসলা হলে তড়িৎ ক্ষেত্রের শীর্ষমান, মানে এবার বি নট দেওয়া আছে, ই নট চেয়েছে, তাহলে বলে ই নট সমান কী হবে, কোনাকুনি গুণ করো, তাহলে ই নট সমান কি বি নট ইন্টু সি, বি নটের ভ্যালু কত 20, ন্যানো মানে কত 10⁻⁹, ঠিক আছে, আর সি মানে কত 3 × 10⁸, শূন্য মাধ্যমে আলোর বেগ, তাহলে 0 0 8 8 কেটে যাবে, তার মানে 3 2 6 6 হবে, অপশান এ। পরের কোয়েশ্চেন কি বলছে দেখো, কোনো তড়িৎ চুম্বকীয় তরঙ্গের সঙ্গে জড়িত চুম্বক ক্ষেত্র বলে দেওয়া আছে 10⁻⁶ sin ω kx k ক্যাপ টেসলা হলে তড়িৎ ক্ষেত্র হবে, অপশান দেওয়া আছে। দেখো যেহেতু সবগুলোই সেম আছে, আমি এখানে অঙ্ক না করে ডিরেক্ট উত্তর দিতে পারবো, কি করে বলো, ভাবো দেখি, কোনো ক্যালকুলেশনের দরকার নেই। দেখো চুম্বক ক্ষেত্র এটা বি সমান দেওয়া আছে, তড়িৎ ক্ষেত্র ই সমান চেয়েছে, হ্যাঁ কি না, আর তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র আর বেগ পরস্পর 90 থাকে। ওকে, ভালো করে দেখো, চৌম্বক ক্ষেত্র কোন দিকে, কে ক্যাপ মানে জেড অক্ষ বরাবর, তাহলে চৌম্বক ক্ষেত্র হয়ে গেল। তরঙ্গ যাচ্ছে কোন দিকে যাচ্ছে, সবসময় সাইন বা কস, এটা কসও থাকতে পারে, সাইন বা কসের ব্র্যাকেটের ভেতরে দেখবে এখানে এক্স আছে, মানে এক্সে যাচ্ছে। এবার প্লাস এক্সে যাচ্ছে না মাইনাস এক্সে, এটা জেনে রাখো, এক্সট্রাভাবে বলছি, যদি মিডিলে মাইনাস থাকে তাহলে প্লাসে যাচ্ছে, আর যদি মিডিলে প্লাস থাকে তাহলে মাইনাসে যাচ্ছে, এটুকু মনে রাখো। তার মানে এক্স অ্যাক্সিসে ভি যাচ্ছে প্লাস এক্স, আরও স্পেসিফিক্যালি লিখলাম, আমার প্রয়োজন নেই, এক্স জানলেই চলবে, ঠিক আছে, কিন্তু এটা বলে রাখলাম এটা জানার জন্য, কোয়েশ্চেনটা চেয়ে নিতে পারে অনেক সময়। তাহলে মাইনাস থাকলে প্লাস এক্সে যাচ্ছে, আর প্লাস থাকলে মাইনাস এক্স, অপোজিট, এটা মনে রাখবা। আর এই দুটো উল্টোপাল্টা থাকতে পারে, কে এক্সটা আগে ওমেগাটি পরেও থাকতে পারে, কিচ্ছু যায় আসে না, ঠিক আছে। নেক্সট, তো ভি এক্সে যাচ্ছে, বি জেডে যাচ্ছে, তাহলে এক্স আর জেড কমপ্লিট, তাহলে কে পড়ে থাকলো ওয়াই, তাহলে ই অবশ্যই ওয়াই হবে, আর ওয়াই মানে কোন ক্যাপ, জে ক্যাপ, তো জে ক্যাপ কোথায় আছে ভেবে লাভ নেই, অপশন এটা জে ক্যাপ। কোয়েশ্চেন ক্যালকুলেশন করলামই না কোনো কিছু, বুঝতে পারলাম। কে ক্যাপ এক্স, কে ক্যাপ মানে জেড, এক্স মানে এক্স হয়ে গেল, তাহলে কে পড়ে থাকলো তাহলে ওয়াই, তাহলে ওয়াই কোথায় আছে খুঁজো, ওয়াই মানে হচ্ছে জে ক্যাপ, তাহলে অপশন আনসার হয়ে গেল। আচ্ছা 300টা কোথা থেকে আসে বোঝার চেষ্টা করো, এই সমীকরণটাকে আমি যদি লিখি, ফর্মুলা কী হয় বলো, বি সমান বি নট সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, এটাই তো ফর্মুলা, হ্যাঁ কি না, কিন্তু ভেক্টর ফর্মে আছে, চলো এটাকে ভেক্টর লিখে দিলাম, এটা কে ক্যাপ। এবার বি নটের জায়গায় কত বলা আছে 10⁻⁶। এবার আমাকে ই ভেক্টর চেয়েছিল, তো ই ভেক্টরের ফর্মুলা কি, ই নট, এটা কোনো চেঞ্জ হবে না, এটা সেম থাকে, কেন বলো তো, কারণ তড়িৎ ক্ষেত্রে চুম্বক ক্ষেত্রে একই দশায় থাকে, এই অংশটা কখনোই চেঞ্জ হবে না তড়িৎ ক্ষেত্রে চুম্বক ক্ষেত্রে, এটা সেম। এবার কোন ক্যাপ হবে, অবশ্যই যে ক্যাপ ওয়াই, তো এটা কি করে 300 বের করলো, শুধু এটা দেখাচ্ছি, প্রয়োজন নেই, শুধু এক্সট্রাভাবে দেখিয়ে দিচ্ছি, কারণ আনসার হয়ে গেছে। তো ই নট বাই বি নট মানে কি সি, তাহলে ই নট মানে কত হবে বলো, বি নট ইন্টু সি, তাহলে বি নটের ভ্যালু কত 10⁻⁶, আর সি কত 3 × 10⁸, তাহলে কত হলো 300, দেখেন এইভাবে আসে, শুধু দেখিয়ে দিলাম, প্রয়োজন যদিও নেই। পরের কোয়েশ্চেন ট্রাই করি, কি বলছে দেখো, একটি সমতলীয় তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ইজেড সমান 100 cos 6 × 10⁸ প্লাস 4x ভোল্ট পার মিটার একটি মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক, প্রতিসরাঙ্কের ফর্মুলা কি, এখানে মিউ লিখবো না, কারণ মিউটা চুম্বক ভেদটাকে বোঝায়, সি/ভি, এটা হচ্ছে প্রতিসরাঙ্কের ফর্মুলা, শূন্য মাধ্যম আলোর বেগ বাই সেই মাধ্যম আলোর বেগ। এবার এখানে তরঙ্গের বেগ কত হয় বলো, ভি এর ফর্মুলা কি ω/k, ওমেগা মানে কি, যে সবসময় টি এর সাথে থাকে, তাহলে টি এর সাথে কি আছে এটা, তাহলে 6 × 10⁸ বাই কে মানে কি, যে এক্সের সাথে থাকে, তাহলে এটা 4, তাহলে কত হচ্ছে দেখো তো 1.5 10⁸, ঠিক আছে, এটা পেয়ে গেলাম 1.5 10⁸। এটা কি পেলাম ভি, তো সি এর ভ্যালু কত 3 × 10⁸, আর ভি এর ভ্যালু কত 1.5 10⁸, তাহলে কাটলে কত হবে 2, তাহলে অপশান এ। এবার শোনো, এখান থেকে আরও অনেক কিছু আমরা বের করে নিই, যাতে তোমার কোনো সমস্যা না হয়, যেই কোয়েশ্চেন থাকুক না কেন সমীকরণ থেকে, ঠিক আছে। চলো প্রথম কোয়েশ্চেন, তড়িৎ ক্ষেত্রের বিস্তার ই নট বের করতে হবে, তো বলো ই নট বাই বি নট মানে কি, এগুলো এক্সট্রা করছি, ঠিক আছে। এখান থেকে কী কী চেয়েছে আমি লিখে দিচ্ছি, মনে করো ই নট চেয়েছে 1 নম্বর, 2 নম্বর রাশিমালা চেয়েছে, ই চেয়েছে 3 নম্বর,
আর কি চেয়েছে বলো, কম্পাঙ্ক, সব রকম যত রকম চাইতে পারে সব করে দিচ্ছি। কম্পাঙ্ক চেয়েছে 4 নম্বর, তরঙ্গ দৈর্ঘ্য চেয়েছে 5 নম্বর, তরঙ্গ বেগের অভিমুখ চেয়েছে, ঠিক আছে, আর তরঙ্গ বেগ চেয়েছে। তরঙ্গ বেগ তো বের করে নিলাম, ভি সমান, এটা দেখিয়ে দিলাম কী করে বের করে। তো এত কিছু মনে করো চেয়েছে, ঠিক আছে। তো চলো করা যাক। তো ই নট বাই বি নট সমান কি সি, তাহলে ই নট সমান কী হবে বলো, বি নট ইন্টু সি। তাহলে বি নট কত 100, সরি এখানে তো বি নট চেয়েছে তাই না, এটা উল্টো হয়ে গেল, তড়িৎ ক্ষেত্র তো দেওয়া আছে, তাহলে বি নট চেয়েছে আর বি চেয়েছে। তাহলে বি নট সমান কী হবে বলো, বি নট সমান কত হবে, ই নট বাই সি। ই নটের ভ্যালু কত 100 বাই সি কত 3 × 10⁸। তো এটাকে ডিভাইড করলে কত হবে 33.3 ইন্টু কত 33.3 চলতে থাকবে 10⁻⁸। এরকম কিছু একটা পেয়ে যাবো বি নট, এত টেসলা লিখে দাও। তাহলে বি সমান কী পাবো, এটা 1 নম্বর হলো, তাহলে বি সমান কী পাবো, তো বি সমান কী ফর্মুলা বলো, বি সমান হয় বি নট, হ্যাঁ কি না, সাইন ওমেগা টি মাইনাস কে এক্স বা কস যেটা থাকবে। তো বি নটের জায়গায় কত বসাবো 33 × 3 × 10⁻⁸। এটার কোনো চেঞ্জ হয় না, আগে বলেছিলাম। তাহলে কস যা থাকবে এখানে লিখে দাও 6 × 10⁸t + 4x। এবার ভালো করে দেখো, আগের বার এখানে ক্যাপ ছিল এখানে নেই, এবার এখানে আছে ই জেড। দেখো এখানে জেড দেওয়া আছে, এখানে এক্স বলেছে, তাহলে কী পড়ে থাকলো ওয়াই, তাহলে এখানে ওয়াই লিখে দাও। দেখো বুঝতে পারলে কি পারলে না, তাহলে এই বি নটও হয়ে গেল, বি ওয়াই হয়ে গেল। যদি চাই তো আমি এক্সট্রা করে দেখাচ্ছি। এফ কম্পাঙ্ক চেয়েছে, কম্পাঙ্ক এফ সমান কি ω/2π। ওমেগা মানে কি যে টি এর সাথে থাকে, তাহলে 6 ইন্টু কত 10⁸/2π। ক্যালকুলেশন করলে যা আসবে সেটা আমি লিখতে যাচ্ছি না, সে দেখে নিই, আমি শুধু অপশনগুলো দেখাচ্ছি কী করে করতে হয়। ল্যামডা চেয়েছে, ল্যামডা মানে কি 2π/k, ঠিক আছে। তাহলে 2π থেকে গেল, কে মানে কি যে এক্সের সাথে থাকে, তাহলে 4, সে দেখে নিও। এত কি মিটার, যেহেতু এসআই। আর অভিমুখ কোন দিকে বলো, এবার অভিমুখ কী করে বের করবো, যদি চেয়ে নিত, এগুলো বারবার রিপিট করছি। অভিমুখ মানে কি এক্ষুনি বললাম, মিডিলে প্লাস মানে নেগেটিভে যাচ্ছে, আর মিডিলে মাইনাস মানে পজিটিভ। মিডিলে প্লাস যাচ্ছে কোথায় এক্স, তার মানে ঋণাত্মক এক্স অক্ষ অভিমুখে, এটা হচ্ছে অভিমুখ, ঋণাত্মক এক্স অক্ষ বরাবর। ব্যাস হয়ে গেল, যা কোয়েশ্চেন চাইলো তাই তো আমি দিয়ে দিলাম। পরের চিত্র, পরের কোয়েশ্চেনে যাচ্ছি, দেখে নাও পরের কোয়েশ্চেন কী বলছে, এটা 18 কোয়েশ্চেন ছিল। পরেরটা দেখো, মাধ্যমের প্রতিসরাঙ্ক অপশান দেওয়া আছে, কোনটা হবে। তোমরা এক্ষুনি কী বললাম, এন সমান কি c/v। তো সি মানে কি 1/√μ0ε0, আর ভি মানে কি 1/√μ তাহলে টোটালটা রুট করে দিলে এই ওপরে চলে যাবে, তাহলে με আর এই নিচে তাহলে μ0ε0। এটা হচ্ছে, দেখে নাও অপশান সি। এটাকে এইভাবেও চাইতে পারতো, μ/μ0 মানে কি μr, ε/ε মানে কি εr, এইভাবে চাইতে পারতো। হয়েছে। নেক্সট কোয়েশ্চেন কী বলছে, মেটাই। দেখো পরের কোয়েশ্চেন, একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের শূন্য মাধ্যমে কম্পাঙ্ক বলা আছে, এটি তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। তো আমরা ভি সমান কি এন ল্যামডা বা এফ ল্যামডা যা বলবে বলো, ঠিক আছে। চলো এফ ল্যামডা লিখে দিলাম। ভি মানে কি বেগ, চেয়েছে কি ল্যামডা, তাহলে ল্যামডা সমান কী লিখবো v/f। তো এখানে ভি কি শূন্য মাধ্যমে বলে দিয়েছে, তড়িৎচুম্বকীয় তরঙ্গ শূন্য মাধ্যমে কত বেগে যায়, যেটা আলোর বেগ শূন্য মাধ্যমে সেটাই 3 × 10⁸। বা এফ কত, কম্পাঙ্ক কত 5 × 10⁹। তাহলে কত আসবে দেখো তো, কত আসবে 10⁸ আর 9 গেলে ওপরে কত, কিছু তো আচ্ছা 19, সরি তাই বলি। তাহলে ওপরে গেলে কত 10⁻⁻ কত হয়ে যাচ্ছে বলে, 19 থেকে 8 বাদ 11 হয়ে গেল, আর এটা পয়েন্ট নিলে 5 × 6 = 30, 0.6। তো আমি এটাকে চাইলে কী করতে পারি, 0.06 × 10⁻10 করতে পারি, অবশ্যই মিটারে যেহেতু এসআই। এবার 10⁻10 মিটার মানে অ্যাংস্ট্রম, তাহলে 0.06 অ্যাংস্ট্রম। ধরো ঠিকঠাক লিখলাম, আমি চেক করে নিই। 5 × 6 = 30, মানে পয়েন্ট নিলে 0, 5 × 6 = 30, 0.06 অ্যাংস্ট্রম। দেখে নাও তাহলে কোনটা হচ্ছে, অপশান বি। ওকে, চেক করে নিও। 9, 8 বাদ 11, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলাম। আচ্ছা পরের কোয়েশ্চেনে চলে আসছে, দেখে নাও। নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো, একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গের শক্তি তার তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র বরাবর যে অনুপাতে বণ্টিত হয়। মনে রাখবো, তড়িৎ ক্ষেত্রের শক্তি ঘনত্ব আর চৌম্বক ক্ষেত্রের শক্তি ঘনত্ব কী হয়, সমান হয়। তার মানে অনুপাত কত হবে, 1:1। এটা আমরা মনে রাখবো। নেক্সট কোয়েশ্চেন, কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গের তড়িৎ ক্ষেত্রের শক্তি ঘনত্ব বলা আছে, চৌম্বক ক্ষেত্রের শক্তি ঘনত্ব, এটা বলা আছে সবগুলি। এবার দেখো, তড়িৎ ক্ষেত্রের শক্তি ঘনত্বের ফর্মুলা 1/4ε0 E0²। তাহলে এটা আছে কি, হ্যাঁ, শক্তি ঘনত্ব মানে একক আয়তনের শক্তি। চৌম্বক ক্ষেত্রের শক্তি ঘনত্ব UB সমান 1/4μ0 V0²। এটা আছে কি, হ্যাঁ এটাও হবে। নেক্সট, এই দুটোকে সমান করে দাও,
ইউই আর ইউবি কি সমান, এক্ষুনি পড়লাম যে তড়িৎ ক্ষেত্রের শক্তি ঘনত্ব চুম্বক ক্ষেত্রের শক্তি ঘনত্ব সমান, এটা সমান হলে কি 1/4 কেটে যাবে, তাহলে এপসাইলন নট ই নট স্কোয়ার সমান কি 1/μ0 কি b0 স্কোয়ার, 1/4 কেটে যাবে, তাহলে সেটাই আছে, তাহলে সবগুলি অপশান ডি। বুঝতে পারলাম? পরের কোয়েশ্চেন। এবার একটা বিষয় বলি, দেখে নাও, যদি এখানে তড়িৎ চুম্বকের তরঙ্গের শক্তি ঘনত্ব বলতো, তাহলে এই দুটোকে অ্যাড করে দিতে হতো, কারণ তড়িৎ চুম্বকীয় তরঙ্গের শক্তি ঘনত্ব মানে কি তড়িৎ ক্ষেত্রের শক্তি ঘনত্ব প্লাস কি বলে চুম্বক ক্ষেত্রে, আর এই দুটো তো সমান, তাহলে আমি চাইলে 2 ইউই লিখতে পারি বা 2 ইউবি লিখতে পারি। তার কারণটা কি, ইউই আর ইউবি তো সমান, ইউই আর ইউবি সমান, তো 2 ইউ বা 2 ইউবি লিখতে পারি। তাহলে ইউ সমান কী পাবো, এটাকে 2 দিয়ে গুণ করো, এটাকে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে কত পাবো, 2 দিয়ে গুণ করলে হাফ এপসাইলন নট ই নট স্কোয়ার হাফ μ0 b0 স্কোয়ার। এটা কোন ক্ষেত্রে, যদি বলে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের শক্তি ঘনত্ব, তড়িৎ ক্ষেত্রের শক্তি ঘনত্ব, চুম্বক ক্ষেত্রের শক্তি ঘনত্ব, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের শক্তি ঘনত্ব অ্যাড করে দিতে হয়। ঠিক আছে, পরে কোশ্চেন দেখো, হাফ এপসাইলন নট ই স্কোয়ার এর মাত্রীয় সংকেত কি বলো তো? এই যে হাফ এপসাইলন নট ই নট স্কোয়ার বা ই স্কোয়ার, এটা কাকে বোঝাচ্ছে, এই জিনিসটা বোঝাচ্ছে কাকে, শুধু এটা বলো, এই জিনিসটা কাকে বোঝাচ্ছে? আচ্ছা, এখানে আরেকটা জিনিস ক্লিয়ার করি, যেটা ভুল করতে পারো, চান্সেস আছে ভুল করার, ভুল হয়ে যাওয়ার, সেটা কি, হাফ এপসাইলন নট ই স্কোয়ার এটা কার শক্তি ঘনত্ব বলো? তুমি বলে স্যার হাফ তো এটার হয় না, এটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গের শক্তি ঘনত্ব না, এটা তড়িৎ ক্ষেত্রের শক্তি ঘনত্ব। তুমি বলে স্যার তড়িৎ ক্ষেত্রে তো 1/4 হয়, একেবারে ঠিক, এটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের শক্তি ঘনত্ব, এটা যে কোনো বিন্দুতে, ঠিক আছে, এটার অ্যাভারেজ করলে তখন 1/4 পাবো। কী করে বলো তো, ই সমান কি, ই সমান আমরা জানি ই নট সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, যা লিখবা লিখো, তো এটার স্কোয়ার মানে এটার স্কোয়ার, এটার স্কোয়ার, আর স্কোয়ারের অ্যাভারেজ, ঠিক আছে, সাইন স্কোয়ারের অ্যাভারেজ কত হয়, হাফ। ওকে, তো হাফ করে দিলেই এটা চলে আসবে, তাহলে এটা অ্যাকচুয়ালি তড়িৎ ক্ষেত্রে শক্তি ঘনত্ব। সে যাই হোক, এটা ই থাকলে ই নটের সময় 1/4, আর সিম্পলি ই থাকলে তখন আমরা হাফ লিখবো, এটা যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের শক্তি ঘনত্ব। ঠিক আছে, বুঝতে পারলাম, এটা যে কোনো বিন্দুতে এটা তড়িৎ ক্ষেত্রের শক্তি ঘনত্ব। ওকে, ই নট থাকলে এটা আর ই থাকলে এটা, যাই হোক, তো মাত্রা চেয়েছে, তো আমাদের এই টার্মটা শুধু কাকে বোঝাচ্ছে, শুধু এটা বলো, এটা বোঝাচ্ছে শক্তি ঘনত্ব। কার শক্তি ঘনত্ব জেনে লাভ নেই, আমি জাস্ট এমনি বলে দিলাম। ঠিক আছে, বুঝতে পারলাম, কার শক্তি ঘনত্ব আমার জেনে লাভ নেই, শক্তি ঘনত্ব এটা জানলেই চলবে, যে এই টার্মটা শক্তি ঘনত্বকে বোঝায়, ই নট ই স্কোয়ার এই টাইপসে থাকলে শক্তি ঘনত্বকে বোঝায়, 1/4 আছে কি 1/2 আছে দেখে লাভ নেই। ক্লিয়ার? তো শক্তি ঘনত্ব মানে কি, শক্তি ঘনত্ব মানে মনে রাখবা শক্তি বাই আয়তন, এই জিনিসটা মাথায় থাকে। শক্তি ঘনত্ব মানে শক্তি বাই আয়তন, তো শক্তির মাত্রা কি এম এল স্কোয়ার টি ইনভার্স 2, আর আয়তনের ফর্মুলা কি এল কিউব, তাহলে কত হবে এম এল ইনভার্স টি ইনভার্স 2, কোথায় আছে দেখো, এম এল ইনভার্স টি ইনভার্স 2, অপশন সি। ঠিক আছে, এটা মনে রাখবা। ক্লিয়ার? তো শক্তি ঘনত্ব মানে শক্তি বাই আয়তন। এবার যেটা বলি, এবার পরের কোয়েশ্চেনগুলো দেখো, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সম্পর্কিত। তো যখনই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সম্পর্কিত কোয়েশ্চেন আসবে, আমি আগে পজ করে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ 7টা লিখে দিচ্ছি। হ্যাঁ, তোমাদের সময় নষ্ট করছি না, একটু লিখে দিচ্ছি, দাঁড়াও। তো দেখো, আমি 7টা তরঙ্গ একটু লিখে দিয়েছি। কি কি? রেডিও বা বেতার তরঙ্গ, মাইক্রো তরঙ্গ, ইনফ্রারেড বা অবলোহিত বা তাপীয় তরঙ্গ, দৃশ্যমান আলো, ইউভি রশ্মি, এক্স রশ্মি, গামা রশ্মি। এটাকে একদম পর সিকোয়েন্স অনুযায়ী মনে রাখবা, একটু এপাশ ওপাশ হলেই সব ভুলে যাবে। একটা জিনিস সিকোয়েন্স মনে রাখবা, তারপরে এটা মনে রাখবা, যদি ওপর থেকে নিচে আসো তাহলে ল্যামডা মানে কি তরঙ্গ দৈর্ঘ্য কী পাবে, ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পাবে, এটা মনে রাখবা। ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পাবে যত ওপর থেকে নিচে আসবা। তাহলে বলো তো ম্যাক্সিমাম তরঙ্গ দৈর্ঘ্য কার, তাহলে ল্যামডা ম্যাক্সিমাম কার আর ল্যামডা মিনিমাম কার হবে বলো? সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কার, ওপর থেকে নিচে আসলে কমবে, তাহলে সর্বোচ্চ হচ্ছে রেডিওর, সর্বোচ্চ হচ্ছে রেডিওর। আর সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কার, গামা, গামা রে। বলো, বুঝতে পারলে কি পারলে না বলো? ঠিক আছে, রেডিও তরঙ্গর সব থেকে ম্যাক্সিমাম রেডিও ওয়েভ, আর এক্স রে তাহলে গামা রের সর্বনিম্ন। ক্লিয়ার? আর ওপর থেকে নিচে আসলে উল্টো হয়, কম্পাঙ্ক এফ লিখে দিলাম আর এনার্জি ই লিখে দিলাম, এটা বৃদ্ধি পাবে, এটা যেন মনে থাকে। তোমরা ভাষা দিয়ে লিখে দিও, তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পাবে আর কম্পাঙ্ক আর শক্তি, এটা কম্পাঙ্ক ভাষা দিয়ে লিখে নিও, এটা শক্তি বৃদ্ধি পাবে, এটা মনে রাখিও। কখন? যখন ওপর থেকে নিচে আসবা। তাহলে বলো তো সব থেকে ম্যাক্সিমাম শক্তি বা কম্পাঙ্ক যে কোনো একটা লিখছি, ম্যাক্সিমাম কম্পাঙ্ক কার, ওপর থেকে নিচে আসলে কি কম্পাঙ্ক বাড়বে, তাহলে গামার হচ্ছে ম্যাক্সিমাম, আর মিনিমাম তো কম্পাঙ্ক কার, উল্টো রেডিও, রেডিও ইংরেজিতে লিখে দিলাম। ঠিক আছে,
বুঝতে পারলাম কি পারলাম না? তুমি যদি এই 7টা তরঙ্গ মনে রেখে দিতে পারো আর এটা মনে রাখতে পারো যে ওপর থেকে নিচে আসলে তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পায় আর শক্তি আর কম্পাঙ্ক বৃদ্ধি পায়, ব্যাস যাই কোয়েশ্চেন আসুক তুমি পেরে যাবে এখান থেকে। ঠিক আছে? এবার এটা মনে রাখার আমি একটা শর্ট ফর্ম বলছি, এক মিনিটে মুখস্থ হয়ে যাবে, দেখে নাও। 1 মিনিটও ভুল বললাম, কয়েক সেকেন্ডে। প্রথমত মনে রাখবা 7টার মধ্যে মিডিলে থাকে দৃশ্যমান। আমরা জানি দৃশ্যমান দেখতে হেল্প করে, তো আমাদের সব থেকে কার্যকরী দৃশ্যমান, হ্যাঁ কি না? হ্যাঁ, দেখতে হেল্প করছে। তাহলে মিডিলে থাকবে, তাহলে ওপরে 3টা নিচের 3টা। নিচের 3টা তো মনে রাখার খুবই শর্ট ফর্ম, UVWXYZ, এটা তো মনে থাকবে UVWXYZ, হ্যাঁ কি না? লেটার শেষ ABCD শেষ লেটারগুলো। তাহলে ইউভি মানে ইউভি রশ্মি, তারপরে এক্স রশ্মি, আর ওয়াইটা গামার মতো দেখতে গামা রশ্মি হয়ে গেল। UVWXYZ পরপর 3টা হয়ে গেল। ক্লিয়ার? প্রথম 3টা মনে রাখার শর্ট ফর্ম। মনে পড়ছে না তো মনে রাখার ইংরেজি মনে করো। মনে রাখার ইংরেজি কি? মনে পড়া, মনে রাখা যায় রিমাইন্ড করা, হ্যাঁ কি না? রিমাইন্ড, তাই তো? রেমাইন্ড, আমি একটু বাংলায় লিখি তাহলে ভালো বুঝতে পারবো। রেমাইন্ড, এরকম কোনো কিছু। দেখো, মনে না পড়লে মনে করার ইংরেজি মনে করো, তাহলেই তো হয়ে গেল। তাহলে রে ফর রেডিও, মা ফর মাইক্রো, আর ইন ফর ইনফ্রারেড। রেডিও, রে, মা, মাইক্রো, ইনফ্রারেড। রিমাইন্ড মনে রাখবা, মনে না পড়লে মনে করো ইংলিশ মনে করো, তাহলেই তো হয়ে গেল। তাহলে মিডিলে দৃশ্যমান, নিচে UVWXYZ হয়ে গেল, UVXY, আর ওপরে রিমাইন্ড, রেডিও, মাইক্রো, ইনফ্রারেড, গল্প শেষ। ঠিক আছে? এবার দেখো এখান থেকে কেমন কোয়েশ্চেন আছে। কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়? এক্স রশ্মি, গামা রশ্মি, বিটা রশ্মি, তাপীয় রশ্মি। কোনটা হবে? এক্সও গামাও হয়, তাপীয় মানে এ তো ইনফ্রারেড, তাহলে বিটা রশ্মি, এটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়। নেক্সট, কোনটি তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক? তুমিই বলো। তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক মানে কি? ওপরে থাকলে সব থেকে বেশি। বলো, অবলোহিত আছে, গামা আছে, এক্স আছে, অতিবেগুনি। বলো কোথায় আছে অবলোহিত? কোথায় আছে অবলোহিত বা ইনফ্রারেড? এখানে আছে। তারপরে কি আছে? গামা আছে, গামা সব থেকে নিচে, সব থেকে কম। এক্স রশ্মি একটু বেশি, অতিবেগুনি আর একটু বেশি, তাহলে সব থেকে বেশি কি? ইনফ্রারেড হয়ে গেল। ঠিক আছে? এইচএস এর কোয়েশ্চেন দেখো। নেক্সট, গামা রশ্মি, এক্স রশ্মি, ইউভি রশ্মির কম্পাঙ্ক যথাক্রমে ABC, কোনটি সঠিক আছে? বলো, গামা রশ্মির মানে A, এক্স রশ্মি B, ইউভি রশ্মি C। তাহলে কি নিচে আসলে কম্পাঙ্ক কী পায়? বৃদ্ধি পায়। তাহলে সব থেকে কম্পাঙ্ক এর বেশি, তাহলে A সব থেকে বেশি, তারপরে B, তারপরে C, এটা হবে সঠিক। দেখে নাও কোথায় আছে, অপশান B। বুঝতে পারলে? এইভাবে কোয়েশ্চেন আছে। নেক্সট কী বলছে? এটা মুখস্থ রাখতে হবে, এটা তোমরা ই চ্যাপ্টারে পড়বে, কি বলে পরমাণু চ্যাপ্টারে পড়বে এটা 4th সেমিস্টারে। তীব্র গতি সম্পন্ন ইলেকট্রন ধাতব লক্ষ্যবস্তুকে আঘাত করলে তড়িৎ চুম্বকীয় তরঙ্গে যে বিকিরণ নিঃসরিত হয় মনে রাখবে এক্স রশ্মি। ঠিক আছে? এটা মুখস্থ রেখে দাও, এটা মনে পড়বা। আচ্ছা, আর একটা কোয়েশ্চেন আমি জাস্ট বলে দিচ্ছি, লাস্ট কোয়েশ্চেন এটাই। হ্যাঁ, আর একটা জিনিস, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের যে কম্পাঙ্কের পাল্লা আর তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা আর তড়িৎ চুম্বকীয় তরঙ্গের ব্যবহার, এই 3টা জিনিস এখানে আর বললাম না, সেগুলো অনশট বা ডিটেলস ভিডিও থেকে একটু দেখে নিও। অবশ্যই সেগুলো নোট ডাউন করে নেবে যে কোন তরঙ্গের কী ব্যবহার আর ওদের কম্পাঙ্ক আর পাল্লা এই রেঞ্জগুলো একটু মনে রাখার চেষ্টা করিও। ব্যবহারটা মাস্ট মনে রাখবা। ঠিক আছে? এখানে আর লিখতে গেলাম না, প্লেলিস্ট থেকে অনশট ভিডিও থেকে বা যে ডিটেলস ভিডিও থেকে দেখে নিও, লেখানো আছে। এখানে আর একটা কোয়েশ্চেন বলো তো কী হবে? জাস্ট এমনি মুখে মুখে বলে দিচ্ছি। শূন্য মাধ্যমে, বলো তো এটা কী হবে কোয়েশ্চেনটা? শূন্য মাধ্যমে যে কোনো দুটো তরঙ্গ বলে দিচ্ছি। একটা ইউভি রশ্মি ধরে নিলাম, ইউভি রে, আর একটা চলো মাইক্রোওয়েভ, মাইক্রো তরঙ্গ। বলো এদের বেগের অনুপাত কত? কি হবে বলো? এদের বেগের অনুপাত কত? এটা হচ্ছে কোয়েশ্চেন। শূন্য মাধ্যমে ইউভি রশ্মি ও মাইক্রোওয়েভের বেগের অনুপাত কত? যে কোনো দুটো তরঙ্গ দিতে পারে, আমি অপশান এরকম বললাম। বলো কী হবে? 1:1 মনে রাখবা। তার কারণ কি? শূন্য মাধ্যমে, লাইনটা পেলে লিখেই নিবা, শূন্য মাধ্যমে 7টি তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বেগ একই হয়। সেটা কত হয়? সবার একই হয়, কিন্তু যেই অন্য কোনো মাধ্যমে প্রবেশ করবে সবার বেগ আলাদা হয়ে যাবে। এটা মনে রাখিও, কিন্তু একমাত্র শূন্য মাধ্যমেই সবার বেগ কী হয়? সেম। তো এই লাইনটা একটু মনে রেখে দিও। হয়েছে? ব্যাস, এই ছিল সমস্ত আজকের টপিক। বুঝতে পারলাম? তাহলে একবার দেখে নাও সব কিছু। সমস্ত কিছুর লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে। ওকে? সমস্ত কিছু লিঙ্ক কোথায় পেয়ে যাবে বললাম? ডিসক্রিপশানে। সমস্ত কিছু যতগুলো ভিডিও বললাম লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবে বা প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারো। তো আজকে এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকে, সুস্থ থাকে এবং পড়াশোনা করতে থাকে। থ্যাংক ইউ সো মাচ।